লিসা, তুমি রিনেম করো না, একটু রিনেম করে দিও, কারণ আমাদের এখানে অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে তো। রিনেম করে দিও সবাই যারা এখনো করোনি। কারো কোনো প্রবলেম হচ্ছে এখানে? অন্য কোনো তথ্য দেখা যাচ্ছে কারো? ওকে, ঠিক আছে, তাহলে মনে হয় সবাই আমরা এই ধাপটা আমরা করতে পেরেছি সবাই। এরপরে যে কাজটা করতে হবে সেটা তোমাদের হচ্ছে, তোমাদের প্রোফাইলে একটু যাবা। প্রোফাইল একটা অপশন আছে এখানে, প্রোফাইলে যাওয়ার পরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাদের এইখানে যে প্রতিষ্ঠানের নাম আছে, প্রতিষ্ঠানের নাম থেকে বুয়েট সিলেক্ট করতে হবে, তাহলে কলেজ যে লেখাটা আছে এখানে বুয়েট আসবে। প্রতিষ্ঠানের নাম যেটা আছে উপরে এইটা এই থাকবে, এটা চেঞ্জ হবে না, কিন্তু তোমাদের কলেজটা চেঞ্জ হবে। এটা চেঞ্জ করতে হলে প্রথমে এখান থেকে জেলা সিলেক্ট করতে হবে ঢাকা, উপজেলা হিসেবে সিলেক্ট করতে হবে শাহবাগ। এই শাহবাগ সিলেক্ট করতে হবে। শাহবাগ সিলেক্ট করলে তারপরে তোমরা এখান থেকে এই যে বুয়েট পেয়ে যাবা, এখান থেকে তোমরা বুয়েটটা একটু সিলেক্ট করে দাও। সিলেক্ট করার পরে সেভ চেঞ্জেস দিয়ে দাও। এই যে এখানে দেখবা তোমাদের কলেজ এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তোমরা একটু এই কাজটা একটু সবাই করো। এটা হলেও একটু হ্যান্ড রেজ করো যে হ্যাঁ আমরা এই কাজটা সঠিকভাবে সফলভাবে করতে পেরেছি। ওকে, কারো কোনো প্রবলেম হচ্ছে? উপরেরটা কিন্তু চেঞ্জ হবে না, এই প্রতিষ্ঠানের নামের নিচে যেটা আছে এটা চেঞ্জ হবে না, বাকি কলেজটা চেঞ্জ হবে। সবাই এটা একটু কাইন্ডলি চেঞ্জ করে ফেলো। আচ্ছা, ঠিক আছে, এটা চেঞ্জ করা হলে আমরা এখন আমাদের মূল সিস্টেমের ফিচার্স গুলো আমরা দেখি। তো যেহেতু আমাদের এই যে সিস্টেমটা এইচএসসি আইসিটি অনলাইন সিস্টেম, এটাও আমাদের লতিফুল হক স্যারের রিসার্চ প্রজেক্ট। তো স্যার এই প্রজেক্ট নিয়ে দীর্ঘদিন যাবত কাজ করছেন, এবং এটা এখন একটা ফুলি ফ্লেজেড একটা সিস্টেম হিসেবে কাজ করছে। তো এটা তো মূলত এই মানে এইচএসসি লেভেলের পুরো আইসিটি পড়ানোর জন্য এটা মানে মূলত বিল্ড করা হয়েছে, ডেভেলপ করা হয়েছে। তো যেহেতু এটা আমাদের এই কোর্সে শুধু সি প্রোগ্রামিংটা হবে, তো আমরা এইচএসসি আইসিটির 6টা চ্যাপ্টার থেকে শুধুমাত্র সি প্রোগ্রামিংটা এখানে ফোকাস করব। তো প্রোগ্রামিং চ্যাপ্টার গুলো বা আমাদের এখানে বইয়ের কন্টেন্ট গুলো দেখতে হলে আইসিটি চ্যাপ্টার্স উপর থেকে সিলেক্ট করে প্রোগ্রামিং ভাষা এখানে যেতে হবে। আর মাঝখানে একটু বলে রাখি, যে কোনো মুহূর্তে হোম পেজে ফিরে যেতে হলে এই যে আমাদের এই যে আইকনটা আছে, আমাদের এইখানে ক্লিক করলে তোমার এটা হোম পেজে কিন্তু চলে যাবে। তো আমরা আবার দেখি যদি আমরা প্রোগ্রামিং ভাষাতে যাই। তো এটা হচ্ছে আমাদের বুক কন্টেন্ট পেজ। এখানে মানে গভর্নমেন্টের যে টেক্সট বুকটা রয়েছে সেই টেক্সট বুকের পুরো টেক্সট বইটা এখানে আছে। তো এখানে মূলত দুইটা পার্ট। মূল কন্টেন্ট পার্ট হলো ডান দিকে থাকবে, আর বাম দিকে হচ্ছে মেনু মেনু থাকবে। তো এখানে মেনু আইটেম গুলো ক্লিক করলে একটা একটা করে আসবে, এবং এইখানেও একটা ভিন্ন স্ক্রোল বার আছে। আর এইদিকেও কন্টেন্টের জন্য একটা ভিন্ন স্ক্রোল বার আছে, দুইটা কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে স্ক্রোল হয়, এটা অনেক সময় অনেকে খেয়াল হয় না। তো আমাদের এই কন্টেন্ট পেজের ভিতরে কয়েকটা অপশন আছে। যেমন এখানে দেখবা যে ডান দিকে দুইটা বাটন আছে। তো এই বাটন গুলোর কাজ কি? মূলত যখন একটা কন্টেন্ট তোমার পড়া হয়ে যাবে, পড়া হওয়ার পরে এখানে যদি একটা টিক দিয়ে দাও, টিক দিলে তোমার এই যে এই কন্টেন্টটা মার্ক হয়ে যাবে যে হ্যাঁ এটা আমার পড়া হয়েছে। তো পড়া হওয়ার পরে কোনো কন্টেন্ট যদি মনে হয় যে না এই কন্টেন্টটা তো বেশ জরুরি, এটা বুঝি না, এটা পরে আবার পড়তে হবে বা আবার কিছু করতে হবে, সেটার জন্য ওই পেজটা বুকমার্ক করে রাখা যায়। এভাবে বুকমার্ক করলে এখানে এই পুরো জিনিসটা একটা সবুজ একটা রং হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে এই দুইটা কাজ। আর এইখানে এই পুরো কন্টেন্টটা কেমন লাগলো এটা একটা ফিডব্যাক দেওয়ার একটা অপশন। সহজ, ঠিক আছে, কঠিন, তোমার কাছে যারটা যেরকম লাগে ওই হিসেবে তোমরা এখান থেকে ফিডব্যাকটা দিয়ে দিতে পারবা। আর কি আছে? আর এখানে আছে এমসিকিউ সেট আছে। তো এমসিকিউ সেট তোমরা তোমাদের যাদের করতে ইচ্ছা হয় করো, এটা হচ্ছে ম্যান্ডেটরি কোনো বিষয় না, তবে তোমরা তোমরা প্র্যাকটিসের জন্য এখানে প্র্যাকটিস করতে পারো। এখন আমরা আমাদের মূল যে বিষয়টা আছে প্রোগ্রামিং এবং হ্যান্ডস অন প্রোগ্রামিং এর যে কাজগুলো সেটা আমরা দেখি। আমাদের এই সিস্টেমে সি প্রোগ্রামের সমস্ত কোড এখানে আসলে রান করা যায়, এবং এই সিস্টেমের মধ্যে থেকেই
তোমার বইয়ের কোড গুলো রান করে সেখানে আরো নতুন কোড ইনপুট করে এটা আসলে কিভাবে আউটপুট দিচ্ছে, সঠিক হচ্ছে কিনা, সমস্ত কিছু এই সিস্টেমের ভিতর থেকেই করা যায়। তো আমরা যদি দেখি, এটা হচ্ছে প্রোগ্রাম 5.1। যারা এই টেক্সট বইটা দেখেছো, টেক্সট বইও হুবহু 5.1টা এইভাবেই আছে। তো এই প্রোগ্রামে আউটপুট যদি আমি দেখতে চাই এটা কিভাবে হয়, আমি এখান থেকে শুধু রান ক্লিক করব। রান ক্লিক করলে এই জিনিসটা আমার এই আউটপুট বক্সে আউটপুটটা দেখাবে। আমি এখানে যদি অন্য কোনো যাই কিছু চেঞ্জ করি, সমস্ত কিছু এখানে দেখাবে। তো আমি এটা যদি এখন রান করি, এটাই আমাকে দেখাচ্ছে। তো আমি চাইলে এই কোড বক্সে আমার এই কোডটা সেভ করে রাখতে পারি। যদি আমি সেভ ক্লিক করি, তাহলে কিন্তু আমার এই কোডটা সফলভাবে সেভ হয়ে গেছে। তা আমি যদি এই পেজটা আবার রিলোড দিই, অর্থাৎ আমি যদি পরবর্তী কোনো সময় এই পেজে আসি, তখন আমি যদি মাই কোডে ক্লিক করি, তখন কিন্তু আমার কোডটাই চলে আসবে। আর যদি আমি সিস্টেম কোডে ফিরে যেতে চাই, রিসেট কোড দিলেই সিস্টেম থেকে যে কোডটা দেওয়া ছিল সেখানে, এখানে যে কোনো ধরনের যে কোনো ইচ্ছা তুমি করতে পারো। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, আমাদের এটা হচ্ছে এক্সাম্পল কোড বক্স। আমাদের এখানে কোড বক্স হলো দুই প্রকার। একটা হচ্ছে এক্সাম্পল কোড বক্স, অর্থাৎ বইয়ে যে এক্সাম্পল গুলো দেওয়া রয়েছে সেই এক্সাম্পল কোড গুলো টেস্ট করে দেখার জন্য কোড বক্স, এটা হচ্ছে এই ফরম্যাটে থাকে। আর একটা হচ্ছে এসো নিজে করি প্র্যাকটিস প্রবলেম, অর্থাৎ আমরা এই যে একটা এক একটা করে অধ্যায় তোমরা পড়বা, পড়ার পরে এখানে একটা কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া থাকে, একটা কাজ দেওয়া থাকে, যে কাজটা তোমাদের করতে হবে। তো এগুলো হচ্ছে এসো নিজে করি, এরকম মোট 28টা প্রবলেম আছে, যেগুলো তোমাদের এই পুরো ক্লাস ব্যাপী, এই পুরো হ্যান্ডস অন ক্র্যাশ কোর্সের পুরোটার মধ্যে এগুলো কমপ্লিট করতে হবে। এবং কমপ্লিট করার পরে এগুলোই কিন্তু তোমাদের এখানকার যে ইনস্ট্রাক্টর আছেন, সে কিন্তু এটা পুরোটা অ্যানালাইজ করবে এবং পুরোটা তোমাদের এটা একটা ফিডব্যাক দিবে, এটা সঠিক হয়েছে না ভুল হয়েছে, এটা কিন্তু সব উনি সিস্টেম থেকেই মার্কিং করবে। মার্কিং করলে তোমরা তোমাদের স্কোর গুলো কিন্তু তোমাদের ড্যাশবোর্ড থেকে দেখতে পারবে। তো এটা আমি একটু পরে দেখাচ্ছি। তো ধরো এখানে যে কোড বক্স, এখানে তোমাদের এই প্রবলেমটা সলভ করতে হবে, যে এখানে আই লাভ ইউ, আই লাভ বাংলাদেশ, এই কথাটা হচ্ছে প্রিন্ট হবে। তো আমরা যদি দেখি, এই সমস্ত কিছু তোমাদের ইনস্ট্রাক্টর তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দিবেন, যে কেন কি হচ্ছে, ইনক্লুড এই এসটিডিআইও কি, মেইন কি, মেইন কি, রিটার্ন কি, ইত্যাদি ইত্যাদি আরো যা কিছু সমস্ত কিছু তোমাদের বোঝানো হবে। এখানে শুধু আমি ফিচার গুলো, সিস্টেম ফিচার দেখানোর জন্য তোমাদের বলতেছি। তো আমরা যখন এখানে কোড গুলো করব, করার সময় মাঝে মাঝে সেভ দিয়ে নেওয়া ভালো। যতটুকু তুমি কাজ করেছো, তুমি ধরো সেভ দিয়ে নিলে, তো যদি কোনো কারণে লগ আউট হয়ে যাও, তখন যদি আবার রিসেট হয়ে যায়, তখন এখান থেকে মাই কোড দিলে কিন্তু যখন যতটুকু কাজ করেছিল অতটুকু কিন্তু আবার ফিরে আসবে। তো এভাবে আমি যদি এটাকে রান করে দেখি, দেখলাম যে হ্যাঁ, আউটপুট ঠিকভাবে আসছে। তো ঠিকভাবে আউটপুট আসলে তখন আমি এটা সাবমিট করব। তো সাবমিট করলেই কিন্তু কেবল এখানে মানে স্যার দেখতে পারবে, তার আগে কিন্তু টিচার এটা কখনো দেখতে পারবে না। আর এই জন্য সাবমিটটা করতে হবে তখনই, যখন নাকি তোমার এই কোডটা সম্পূর্ণ সঠিকভাবে তোমরা প্রবলেমটা সলভ করতে পেরেছো, কোনো এরর ছাড়াই যখন তোমাদের এখানে আউটপুট দিবে, কেবল তখনই কিন্তু এটা সাবমিট দিবা। আর যদি তার আগে সাবমিট দাও, তখন কিন্তু ভুল কোডটা সাবমিট হয়ে যাবে, এবং টিচার যদি ভুল কোডটা মার্কিং করেন, তখন কিন্তু তোমরা নেগেটিভ মার্কিং পাবে, বা তোমাদের মার্কিং ঠিক মতো আসবে না। এই জন্য এই বিষয়টা একটু খেয়াল রাখবে, যে এখানে যেন তোমরা অবশ্যই কোডটা সঠিকভাবে সেভ, সঠিকভাবে আউটপুট আসার পরেই তোমরা যেন সাবমিট করো। এর আগে যেন সাবমিট অবশ্যই না করা হয়। তো এটা সাবমিট করে দিলাম, এটা সাবমিট হয়ে গেছে। এখন আমি কি কোড সাবমিট করেছি, কি কোড সেভ করেছি, এগুলো আমি কোত্থেকে দেখবো? এগুলো দেখার জন্য যেতে হবে ড্যাশবোর্ড। এখানে ড্যাশবোর্ড ফিচার রয়েছে। তো এই ড্যাশবোর্ডে যখন আমি যাব, তখন কিন্তু এখানে আমার এই প্রোগ্রেস গুলো দেখা যাবে এবং আমার কোড গুলো দেখা যাবে। আমরা যদি এখানে দেখি, এখানে আমার যে সাবমিশন রয়েছে সেইগুলোর একটা স্কোরিং এখানে দেখা দিবে, যে হচ্ছে যে অ্যান্সার্ড ওয়ান, আমি যেহেতু একটা সাবমিট করেছি, আনসিন ওয়ান মানে এখনো এটা স্যার দেখেননি। তো দেখলে পরে এটা যদি কারেক্ট দেয়, তখন কিন্তু আমার এখানে একটা পার্সেন্টেজ আসতে থাকবে, আর যদি এটা ভুল দেয়, তখন কিন্তু এখানে আমার পার্সেন্টেজ আসবে না। তো এই হচ্ছে, আমরা খেয়াল রাখবো যে আমাদের কতটুকু আমরা প্রোগ্রেস করতে পারছি। আর আমাদের সেভ করা কোড গুলো যদি দেখতে চাই, তাহলে আমাদের এখানে আসতে হবে, এই সেভ করা সি প্রোগ্রাম। এখানে দুইটা ট্যাব রয়েছে, মাই সাবমিটস, মাই সেভস।
আমি যে প্রবলেম গুলো এসো নিজে করে প্রবলেম গুলো সাবমিট করেছি, সেখানে আমি কি সাবমিট করেছি এটা আমি কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমি এই এসো নিজে করে একের মধ্যে সাবমিট করেছি হচ্ছে এই প্রবলেমটা, মানে এই কোডটা আমি সাবমিট করেছি। এটা তখন এখান থেকে দেখা যাবে। আর মাই সেভস হলো যে এক্সাম্পল যে কোড বক্স গুলো রয়েছে সেই কোড বক্সে আমি যেগুলো সেভ করেছি, এবং প্লাস আমার এসো নিজে করে কোড বক্সেও যদি আমি কোনো সেভ করে থাকি কোনো কোড, মানে যেটা এখনো সাবমিট করার আগে যে সেভ করে থাকি, সেটাও কিন্তু আমার এখানেই চলে আসবে। এই যে আমি অসম্পূর্ণ কোডটা যে সেভ করে রেখেছিলাম সেটাও কিন্তু আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো মোট কথা ড্যাশবোর্ডে এসে আমরা এই বিষয়গুলো কিন্তু সমস্ত কিছু দেখতে পারবো। পাশাপাশি এমসিকিউ আমরা যদি কোনো অ্যান্সার করি, তো অ্যান্সার করলেও কিন্তু এখানে এমসিকিউ এর একটা কত মার্কিং রয়েছে সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ, এখান থেকেও একটা জিনিস দেখা যাবে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম ইন্ট্রোডাকশন এবং ডেমনস্ট্রেশন। কয়েকটা বিষয় লক্ষণীয়, তোমরা যখন এখান থেকে কাজ করবা দুই একটা বিষয় তো এখানে মেনশন করতে হয়। তো সেটা হচ্ছে যে যখন এই তোমরা এই প্রোগ্রামটা যারা ফোন থেকে জয়েন করে করবে, এটা কিন্তু পিসি জরুরি না, পিসি শর্ত না। তোমরা যদি কেউ পিসি ছাড়াও করো, ওই পুরা কোর্সটা পুরা ক্লাসটা একদম ফোন থেকে জয়েন করে ফোন দিয়ে করাটাই সম্ভব। এবং আমরা গত বছরগুলোতে দেখেছি যে অর্ধেকের বেশি, প্রায় 65% স্টুডেন্টরা কিন্তু গত বছরও এই ফোন থেকেই সমস্ত কাজগুলো করেছিল এবং তারা সফলভাবেই করেছিল, কোনো সমস্যা নেই। তবে ফোন থেকে সাবমিটের ক্ষেত্রে দু একটা বিষয়। তো এক নাম্বার হচ্ছে যে ফোন থেকে যখন সাবমিট করো তখন কিন্তু অনেক সময় লাস্ট ক্যারেক্টারটা মিসিং হয়ে যায়। তোমরা সর্বশেষ যে ক্যারেক্টারটা ইনপুট দিয়েছো, তো সেই ক্যারেক্টারটা অনেক সময় হারিয়ে যায়। যেমন আমি যদি লাস্ট ইনপুট হিসেবে সেমি কলনটা দিয়ে থাকি, তো এটা যদি তুমি সেভ করো বা সাবমিট করো ফোন থেকে, তাহলে অনেক সময় কিন্তু এই লাস্টটা উঠবে না। তো এইটার জন্য করতে হয় কি, ফোন থেকে লাস্ট ইনপুট দেওয়ার পরে একটা স্পেস অথবা একটা এন্টার, যাই হোক একটা এক্সট্রা কিছু একটা দিয়ে তারপরে তুমি এটা একটু সেভ বা সাবমিট যাই করা তাই করবা। তাহলেই আর কোনো সমস্যা হবে না। এটা একটু এই ফোনের ক্ষেত্রে এটা একটা ছোট্ট লিমিটেশন বলতে পারো। তো এটা একটু মাথায় রাখতে হবে। আর একটা হলো যে যদি তোমরা এখানে ফোনে কপি পেস্ট করো, ধরো আমি এইখানে কাজটা করলাম, এসে নিজে করি বক্সের মধ্যে আমি হয়তো কাজটা করেছি বা ওইখানে কাজটা করেছি। তো ধরো এই কোডটা আমি যদি এখান থেকে কপি করে আমি যদি অন্য কোড বক্সে নিয়ে যাই আমি যদি এখানে পেস্ট দেই, sorry, ধরো আমি এখানে কোডটা আমি পেস্ট দিলাম। তো এখন যদি আমি এই অবস্থাতেই ফোন থেকে সেভ দেই, তখন যেটা হবে এই পুরো জিনিসটাই লাস্ট ইনপুট হিসাবে ধরবে, ইনপুট হিসাবে ধরে পুরো কোডটাই কিন্তু হারায় যাবে। তো এই জন্য যদি ফোন থেকে কখনো কপি পেস্ট করো, এরপরে অবশ্যই একটা স্পেস বা এন্টার দিয়ে নিবা, দিয়ে তারপরে যখন সেভ দিবা, তাহলে এটা সঠিকভাবে সেভ হবে। তাহলে তোমার কোড কখনো হারায় যাবে না বা কোড লস্ট হবে না। কারণ আমরা গত বছরও দেখছি যে অনেকে সাবমিট করছে ঠিকই বা সেভ করছে ঠিক, কিন্তু পুরোটাই ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। কারণ এইটাই যে সে যখন সাবমিট করেছিল তার ফোন থেকে, তখন এইভাবে এই একটা এক্সট্রা স্পেস দেয় নাই, যার কারণে এটা হারায় গেছিল। তো এই ছিল আমাদের আজকের সিস্টেম ডেমনস্ট্রেশন। এখন ইনশাল্লাহ তোমাদের ইনস্ট্রাক্টর যিনি আছেন, গোপাল রয়, তোমাদের ফর্মাল ক্লাসটা শুরু করবেন। আশা করবো তোমরা এই ক্লাসে যারা আছো তো আরো থাকতে থাকবা, এবং যারা আসেনি তোমরা ওদেরকে একটু ইনফর্ম করবা, এবং নেক্সট ক্লাস থেকে যেন অবশ্যই সকলেই উপস্থিত থাকে এটা এটা তোমরা একটু ইনশিওর করতে পারবা। ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমি হচ্ছে গোপাল রায়। আমি হচ্ছে বুয়েট সিএসসি ডিপার্টমেন্টে বর্তমানে পড়ালেখা করতেছি। 22 ব্যাচের স্টুডেন্ট আমি নিজেই। তোমরাও সামনেই 23 ব্যাচে যখন ক্লাস শুরু হবে, আশা করি আর বেশি দিন নেই, 10 দিন পরেই আমাদের ক্লাস শুরু হচ্ছে আবার। তো তখন থেকে তোমরাও বুয়েটের স্টুডেন্ট হবা, আমরা আমাদের এক ব্যাচ জুনিয়র হিসেবে থাকবো। ঠিক আছে। আচ্ছা, আমি একটা জিনিস একটু জানতে চাচ্ছি যে এখানে সিএস ডিপার্টমেন্টের কে কে আছো? একটু হ্যান্ড রেইজ করলে ভালো। কেউ কে আছো? একজন মেবি দেখা যাচ্ছে। আচ্ছা। অ্যাটেন্ডেন্স আসলে বেশ হতাশাজনক। আশা করব পরের ক্লাসগুলো থেকে আরো বেশি স্টুডেন্ট জয়েন করবে। আচ্ছা, আমরা তাহলে এখন ক্লাসটা শুরু করতে পারি আশা করি। উম, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে?
কেউ একজন রেসপন্স করো। দেখা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এটাই হচ্ছে আমার পরিচয়, যে আমি বুয়েট সিএসসি 22 ব্যাচের একজন স্টুডেন্ট। এবার আমি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। গ্রুপ 4 এর দায়িত্বে আমি রয়েছি। তোমাদের বেশ কয়েকজন স্টুডেন্ট অলরেডি জয়েন করেছে, আশা করি সামনে আরো জয়েন করবে কিনা ঠিক জানি না আজকে। আশা করি নেক্সট ক্লাস থেকে আরো বেশ কিছু স্টুডেন্ট জয়েন করবে। আচ্ছা, আজকে আমরা কি পড়বো তাহলে? আমরা অ্যাকচুয়ালি পড়তে যাচ্ছি আজকে সি প্রোগ্রামিং সম্পর্কে একটু জানবো। সি প্রোগ্রামিং জিনিসটা আসলে কি, বা প্রোগ্রামিং এর দরকারটা কি। প্রোগ্রামিং হচ্ছে আমাদের, আচ্ছা আমার কথা তো ক্লিয়ার শোনা যাচ্ছে তাই না? একটু চ্যাট বক্সে জানালে ভালো ছিল। আচ্ছা, ঠিক আছে। সি প্রোগ্রামিং জিনিসটা কি, বা প্রোগ্রামিং কেন করতে হয়, সেটা হচ্ছে কথা। বা আমরা সি প্রোগ্রামিং বা সি ল্যাঙ্গুয়েজটা নিয়ে বা কেন কাজ করব। আচ্ছা, আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আসলে অনেকগুলো সেকশনে ভাগ করা। এখন এক একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কাজে ইউজ হয়। কিন্তু আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই কেন শুরুতেই সি প্রোগ্রামটাকেই এমফাসাইজ করা হয়, সেটা হচ্ছে কথা। বা আমাদের এইচএসসি লেভেলেই কেন সি প্রোগ্রামিংটাকেই জোর দেওয়া হয়। অ্যাকচুয়ালি প্রোগ্রামিং এর বেসমেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে লজিক বিল্ডিং। এখন এই লজিক বিল্ডিং বা যাই হোক, এই লজিক বিল্ডিং এর কাজটা, বা আমরা যেসব টুলস গুলো ইউজ করবো আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে যে টুলস গুলো আমরা ইউজ করব, এই টুলস গুলোর পারফেক্ট ইউজ আমরা তখনই দেখতে পারি যখন আমরা এই সি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে জানব। অন্যান্য অনেক ইউনিভার্সিটিতেই অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করে, কিন্তু বেসিক্যালি হচ্ছে সি প্রোগ্রামিং ছাড়া অন্যান্য ল্যাঙ্গুয়েজে ওইগুলো তেমন একটা ভালো মতো ফিল করা যায়। দ্যাটস ওয়াই আমরা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করতে চাচ্ছি। আর আরেকটা জিনিস হচ্ছে, সি প্রোগ্রামিং প্রথম আবিষ্কার করছিল ডেনিস রিচি। তিনি প্রথম তার বেলস ল্যাবরেটরিতে এটা আবিষ্কার করেন, এবং এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ। কেন ফান্ডামেন্টাল বলা হয়? যাতে আমরা সবগুলো লজিক, সবগুলো ফাংশন, সবগুলো ইফ এলস স্টেটমেন্ট বা ফর লুপ, হোয়াইল লুপ, যা লুপই আছে বা যা কিছুই আছে, আমরা সবগুলো এই ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই খুবই ভালো মতো আয়ত্ত করতে পারি। যাতে কি হয়, সি ল্যাঙ্গুয়েজ হয়তো বা আমাদের কয়েক বছর পর লাগবেও না, বা তেমন কোনো কাজেও আসবে না। কিন্তু আমরা তখন যেসব উন্নততর ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করবো, যেমন পাইথন, জাভা, জাভাস্ক্রিপ্ট, এটসেট্রা এটসেট্রা, ওইগুলোতে দেখা গেছে যে সি প্রোগ্রামিং এর একটা মানে একটা ইফেক্ট আছে। মানে আমরা হয়তো এই লজিক বিল্ডিংটা ওই ল্যাঙ্গুয়েজ গুলোতে করতেই পারবো না যদি না আমরা সি ল্যাঙ্গুয়েজটা জানি। যার কারণে এটাকে বলা হয় ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, বুঝে গিয়েছে? এখন আমরা এই যে ল্যাঙ্গুয়েজটা লিখবো, ঠিক আছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দরকারটা কি? ঠিক আছে, এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে মেশিন ল্যাঙ্গুয়েজ কি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি। ঠিক আছে, মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের ভাষা। ঠিক আছে, এখন এই যে কম্পিউটারটা আছে, এটার বেসিক্যালি একটা সিপিইউ আছে। সিপিইউ মানে কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এখন এই যে সিপিইউ আছে, এই সিপিইউটা যেসব ল্যাঙ্গুয়েজগুলো পড়তে পারে সেগুলো হচ্ছে বেসিক্যালি বাইনারি সিস্টেমে লিখা। এখন বাইনারি সিস্টেম আমরা কি জানি? 0 1 0 1 1 1 0 এরকম টাইপের কিছু ল্যাঙ্গুয়েজ দিয়ে সেগুলো ফিক্সড করা থাকে, তাই না? যদি আমরা আইসিটি পড়ে আসি কিছুটা হলেও, তাহলে আমাদের এটা জানা উচিত যে বাইনারি ল্যাঙ্গুয়েজে 0 এবং 1 ব্যতীত অন্য কোনো নাম্বার ইউজ করা হয় না। এখন এই 0 এবং 1 দিয়ে মানুষ কি কখনো তাদের মনের ভাষা বা যে কোনো টাইপের ভাষা প্রকাশ করা কি পসিবল? অবশ্যই পসিবল না। এখন এই পসিবল যে না, এখন তাহলে তো সমস্যা। কেন সমস্যা? কারণ মানুষকে তো কম্পিউটারের সাথে ইন্টারাক্ট করতে হবে, যে কোনো কাজ করতে গেলে কম্পিউটারের সাথে আমাদেরকে ইন্টারাক্ট করতে হয়। এখন এই ইন্টারাকশনের জন্যই আমার
এই যে বাইনারি সিস্টেমটা আছে বা বাইনারি ল্যাঙ্গুয়েজটা আছে, এই বাইনারি ল্যাঙ্গুয়েজটাকে মানুষের ভাষায় কনভার্ট করার দরকার হয়, তাই না? প্রয়োজন তো হবে, না হলে আমরা বুঝবো কিভাবে যে এই আমি কোনো একটা কমান্ড দিলে সেটাই তো আমাকে মেশিনকে বোঝাতে হবে, মানে কম্পিউটারকে বোঝাতে হবে। এখন কম্পিউটার জিনিসটা বুঝবে কিভাবে যদি না এই কনভার্সনটা হয়? ঠিক বলেছি? একটু রেসপন্স করতে হবে ক্লাসে, না হলে তো, যেহেতু অনলাইন ক্লাস, আমিও তো তোমাদের চেহারা দেখতেছি না, বুঝতেই তো পারতেছো বাকিটা। একজন একটু রেসপন্স করো, বা চ্যাট বক্সও লিখতে পারো। আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে অ্যাসেম্বলি ভাষাটা সম্পর্কে আমাদেরকে একটু জানতে হবে। আমরা তাহলে কি বুঝলাম? মেশিন ল্যাঙ্গুয়েজ কি? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে কম্পিউটারের ভাষা, যে কম্পিউটারের ভাষাটা বাইনারি সিস্টেমে লেখা থাকে বা বাইনারি ল্যাঙ্গুয়েজে লেখা থাকে। এখন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা কি আসলে? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে আসলে আর কিছুই না, এই যে মানুষের বোধগম্য ভাষা বা আমরা যে কোডাল ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি, এটাই হচ্ছে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজ, এই কনভার্সনটা হবে কি দিয়ে? এই কনভার্সনটার জন্যই আসে আমাদের অ্যাসেম্বলার। অর্থাৎ আমি বলতে পারি, তো, অর্থাৎ আমি ফাইনালি বলতে পারি মেশিন ল্যাঙ্গুয়েজ বা মেশিন ভাষা যেটা আছে সেটা থেকে মানুষের ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এই দুইটার মধ্যে যে কনভার্সনটা হবে সেটার জন্যই আমার একটা মাধ্যমের দরকার হয়, সেটা কি? অ্যাসেম্বলার। বুঝে গিয়েছে? এখন এই অ্যাসেম্বলারটা হচ্ছে কিছু টাইপ আছে। এই টাইপটা হচ্ছে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয়, একটাকে বলা হয় কম্পাইলার আর একটাকে বলা হয় ইন্টারপ্রিটার। এখন কথা হচ্ছে যে হোয়াট ইজ কম্পাইলার, হোয়াট ইজ ইন্টারপ্রিটার, বা এটার দরকারটাই বা আসলে কি? আচ্ছা, আমি তোমাদেরকে একটা ছোট করে একটা কোড দেখাই, ঠিক আছে? ভয় পাওয়ার কিছু নেই। আম, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। ঠিক আছে, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা আমরা কিছু একটা লিখলাম ধরো। এখন এই যে লেখাটা লিখলাম, ঠিক আছে, এখান থেকে ধরো আমি সেমিকোলনটা কেটে দিলাম। দেখছো এখানে কি হলো? এখানে একটা রেড মার্ক চলে আসছে না সাথে সাথেই? বা ধরো আমি এখান থেকে এই সেমিকোলনটা কেটে দিলাম, এখান থেকে এটা কেটে দিলাম, দেখো এখানে কিন্তু বেশ কিছু রেড মার্ক আমরা দেখতে পাচ্ছি। এখন তার মানে এটা আমাদের কি বোঝাচ্ছে? আমাকে এই সিস্টেমটা বোঝাতে চাচ্ছে যে এখানে আমি যে কোডটা লিখছি সেখানে কোনো না কোনো ভাবে ঝামেলা হয়েছে, বা এখানে সিনটেক্সে কিছু ভুল আছে, তাই তো? এখন সিনটেক্সটা আসলে কে ফিক্স করছে? সিনটেক্সটা হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে, সেই এই জিনিসটাকে ফিক্সড করে দিছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাকে কিভাবে ডিফাইন করতে হয়, কোন ফাংশনটাকে আমরা কিভাবে ইউজ করব, কোন ফাংশনটাকে আমরা কিভাবে লিখব, এগুলো আগের থেকেই প্রিডিটারমাইন্ড। ঠিক আছে? এখন আমি যদি এই সিনটেক্সটাকে পুরোটা ঠিকঠাক মতো লিখি, তাহলেই তো সেটা আমি ঠিকঠাক একটা কোড বলতে পারি, তাই তো? আদারওয়াইজ তো কোডে ভুল আছে এরকম তো আমি বলতে পারি না। ধরো আমি এখান থেকে কার্লি বেসটাকে কেটে দিলাম, তখন কি হচ্ছে? এখানে একটা এরর টাইপের দেখা যাচ্ছে না, এটা রেড হয়ে গেছে, তার মানে এখানে কিছু একটা এরর তৈরি হয়েছে। এখন কম্পাইলার যে কাজটা করে, কম্পাইলার করে হচ্ছে এই পুরো কোডটা সে দেখে। এখন কম্পাইলারের কাজ হচ্ছে পুরো কোডটা দেখে সেখানে কোনো এরর আছে কিনা সেটাকে খুঁজে বের করা। বুঝে গিয়েছে কম্পাইলারের কাজটা কি? বুঝে গিয়েছে? একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, কম্পাইলারের কাজটা হলো, আমরা কি বুঝলাম? এই পুরো কোডটা দেখে সে বুঝার ট্রাই করবে যে এখানে সিনটেক্স জনিত
কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, কি বললাম আরেকবার, সম্পূর্ণ কোডটাকে সে একবারে দেখতেছে, কোনো কোডে লাইন বাই লাইন সে পড়ে দেখতেছে না, বা লাইন বাই লাইন ধরো এখানে দেখলো, এটুক দেখলো যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটাকে আমি কি করতে পারি দেখি, তারপর সে এটা দেখলো, এরকম করে সে দেখবে না, সে পুরোটা করবে কি একবারে করবে। কিন্তু ইন্টারপ্রেটার যে জিনিসটা আছে, ইন্টারপ্রেটার সেরকম ভাবে করে না। আমি একটু পেজটা সুইচ করি কারণ আচ্ছা, দেখা যাচ্ছে মনে হয়। এই যে কম্পাইলারটা আছে, এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে এখানে। কম্পাইলার হচ্ছে প্রথমে পুরো প্রোগ্রামটিকে পরীক্ষা করে, মানে পুরো প্রোগ্রামটির মধ্যে কোনো সিনটেক্স জনিত এরর আছে কিনা, ও কাজ হচ্ছে যে সেটা দেখা। তারপর সে ওয়াইজ প্রোগ্রামটিকে কাজ করতে দেওয়া হচ্ছে কম্পাইলারের কাছে। আর ইন্টারপ্রেটার যে কাজটা করে, সে পুরো প্রোগ্রামটিকে পরীক্ষা করে না, সে করে কি প্রত্যেকটা লাইন বাই লাইন স্টেটমেন্ট নিয়ে কাজ করে। তো যার কারণে দেখা যায় আমি পুরো কোডটার কোথায় ঝামেলা হয়েছে, আমি সেটা দেখার আগেই 1 নাম্বার লাইনে যদি ঝামেলা হয়, তাহলে 1 নাম্বার লাইনের এররটা আমি আগে দেখতে পারবো। এটা একটা সুবিধাও বলতে পারো, আবার কিছু প্রবলেমও আছে। যার কারণে আমরা বেসিক্যালি সি প্রোগ্রামিং এর ক্ষেত্রে কম্পাইলার ইউজ করে থাকি, এবং সেই কম্পাইলারটার একটা বিশেষ নাম আছে, সেটাকে বলা হয় জিসিসি কম্পাইলার। আচ্ছা, ঠিক আছে, এতটুকু বুঝে গিয়েছে কি বলতে চাইলাম আমি, কম্পাইলারের কাজ আর ইন্টারপ্রিটারের কাজ কি, একটু রেসপন্স করতে হবে। আচ্ছা, বুঝে গিয়েছে আশা করি। এখন এখন আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা কোড কোথায় লিখবো। ঠিক আছে, কোড তো আমাদের একটা সিস্টেম তো অবশ্যই আছে, এইচএসসি আইসিটি অনলাইন। এছাড়াও আমরা কোড লেখার জন্য আরেকটা জিনিস ইউজ করব, সেটাকে বলা হয় আইডিই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে আইডির দরকারটা কি। আচ্ছা, আমরা যে নোটপ্যাড আছে, আমাদের কম্পিউটারে তো নোটপ্যাড থাকে তাই না, তো সার্চ করি আমি। আচ্ছা, কম্পিউটারের মধ্যে সবসময় একটা নোটপ্যাড থাকে। এখন ওই নোটপ্যাডেও তো আমরা চাইলে যে কোনো কিছু লিখতে পারি তাই না, তাই তো। এখন কথা হচ্ছে যে আমরা কেন আইডিইতে কোড লিখবো, আমরা কেন নোটপ্যাডে কোডটা লিখবো না। আইডিইতে কোড লেখার বেশ কিছু সুবিধা আছে। যেমন একটু আগে আমি ভিএস কোড একটা সফটওয়্যার দিয়ে তোমাদেরকে দেখালাম, যেখানে কিনা আমি একটা কার্লি ব্রেস বা একটা সেমিকোলন তুলে দেওয়ার সাথে সাথে সেখানে এরর শো করতেছে। এগুলো কিন্তু কখনোই নোটপ্যাডে বা নর্মাল কোনো সফটওয়্যারে পসিবল না। এগুলো কোড এডিটর, যেগুলো পার্টিকুলারলি কোড এডিটর বা আইডিই আছে, সেগুলোতেই হওয়া পসিবল। যার কারণে আমরা আইডিইটাকেই ইউজ করে থাকি। কারণ বিভিন্ন ধরনের আইডিই আছে, যেমন কোড ব্লকস আছে, তারপর ভিএস কোড আছে, আরো কিছু আছে। ঠিক আছে, আমরা যে কোনো একটা চাইলেই ইউজ করতে পারি। আমি আপাতত এখানে দেখানোর ক্ষেত্রে আমি আইডি হিসেবে ভিএস কোডকে প্রেফার করি। ঠিক আছে, বুঝে গিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু প্রোগ্রাম দেখব। হুম, দেখা যাচ্ছে পেজটা। আমি একটা নিউ ফাইল খুলতেছি এখন। ধরো নাম দিলাম new1.c। এখন বলতে পারো যে আমি ডট সি কেন দিছি। কম্পিউটারে প্রত্যেকটা ফাইলের ক্ষেত্রে ফাইলের একটা নাম থাকে, এই যেমন new1, আমি এখানে একটা নাম দিছি, সাথে ডট দিয়ে সেটার এক্সটেনশন দিতে হয়। এখন এক্সটেনশন সি প্রোগ্রামের এক্সটেনশন হচ্ছে ডট সি। তো আমি কি করলাম, new1 নামে একটা ডট সি ফাইল বা সি প্রোগ্রাম একটা খুললাম। যখনই আমি এন্টার দিলাম, একটা নতুন ফাইল ওপেন হয়ে গেল এখানে। ঠিক আছে, এখন এখানে আমি কিছু জিনিস লিখব, একটু লিখি। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ আইএনটি মেইন রিটার্ন 0। ঠিক আছে, এতটুকু আমি লিখলাম। আচ্ছা, এবার আমি একটু পেজটা সুইচ করি। এবার
আচ্ছা, এখন আমি এখানে কি লিখলাম একটু বলি। হ্যাশ ইনক্লুড stdio ডট এইচ, ঠিক আছে। এরপর আমি ইন্ট মেইন এটসেট্রা এটসেট্রা অনেক কিছু লিখছি। এখন কথা হচ্ছে যে আমরা সি প্রোগ্রামে যাই লিখি আলটিমেটলি তো মানুষই লিখতেছে, যার কারণে টার্মস গুলো অনেকটা মানুষের জানা টার্মের সাথেই মিলে যায়। এখানে আমি হ্যাশ দিছি, আচ্ছা হ্যাশ কোনো একটা কারণে দিতে হয়েছে হয়তো। ইনক্লুড, ইনক্লুড মানে কি, বাংলা অর্থ কি, যুক্ত করা, ঠিক আছে। অর্থাৎ আমি কিছু একটা যুক্ত করতে চাচ্ছি আমার প্রোগ্রামে। stdio ডট এইচ, আচ্ছা stdio ডট এইচ এর ফুল ফর্ম হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখন ডট এইচ দিয়ে আসলে কি বোঝায় সেটা আমাকে একটু বুঝতে হবে। ডট এইচ দিয়ে মূলত বোঝানো হয় হেডার ফাইল। এখন কথা হচ্ছে যে হেডার ফাইল জিনিসটা কি, বা এটার কাজটাই বা কি, বা এটার দরকারটাই বা কোথায় আছে, সেটা আমাকে একটু বুঝতে হবে। আগে বলি যে এখানে ইনক্লুড দিয়ে আমি কি বুঝাচ্ছি। ইনক্লুডের একটা সুন্দর নাম আছে, সেটা হচ্ছে প্রি প্রসেসর ডাইরেক্টিভ। সি প্রোগ্রামে এরকম অনেকগুলোই প্রি প্রসেসর ডাইরেক্টিভ রয়েছে। সামনে গেলে আমরা দেখবো হ্যাশট্যাগ ডিফাইন এটসেট্রা এটসেট্রা, আরো কিছু আছে, ওইগুলো তেমন কোনো ইউজ আছে বলে অ্যাকচুয়ালি নেই, কিন্তু মানে জেনে রাখা ভালো যেগুলোকে প্রি প্রসেসর ডাইরেক্টিভ বলা হয়, ঠিক আছে। হুম। তার মানে আমরা এরকম প্রি প্রসেসর ডাইরেক্টিভ কয়টা বুঝতে পারলাম। প্রি প্রসেসর ডাইরেক্টিভ একটা কি, হ্যাশ ইনক্লুড, হ্যাশ ডিফাইন, আরো কিছু আছে, এগুলো আমরা পরে জানবো, ঠিক আছে, এটসেট্রা এটসেট্রা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে ডট এইচ যে আমি লিখছিলাম, অ্যাস্টিট ইও ডট এইচ, ঠিক আছে, এই ডট এইচটা নিয়ে একটু কথা বলতো। ডট এইচ দিয়ে বোঝানো হচ্ছিল হেডার ফাইল। এখন কথা হচ্ছে যে হেডার ফাইলের দরকারটা কোথায়। আচ্ছা, ধরো আম, আমি একটা কথা বলি শোনো। 1+2+3 বললাম আমি, ঠিক আছে, কত আসে এটাতে, 6। 1+2+3+4 কত আসে এখানে, 10। 1+2+3+4+5 কত আসে এখানে, 15, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি শুরুতে কি বের করলাম, 1 2 আর 3 যোগ করলে 6 আসে, এটা আমার জানা হয়ে গেছে। এরপর আমি 1-এর সাথে 2 যোগ করলাম, 2-এর সাথে 3 যোগ করলাম, 3-এর সাথে আবার 4 যোগ করলাম। এখন পুরো কাজটা হয়ে আসতে যতটুকু সময় লাগবে, আমি যদি আগে থেকে এই ভ্যালুটা জানি এবং জেনে বসাই দিই, তাহলে এই প্রসেসে কাজটা করতে নিশ্চয়ই আরো কম সময় লাগবে, তাই তো? আমি কি ঠিক বলেছি? একটু রেসপন্স করো। আচ্ছা, সেম ভাবে আমরা তো আগে থেকেই জানি যে 1+2+3+4 এটা যোগ করলে কত আসে, 10 আসে, সাথে 5 যোগ করে দিলেই 15। অর্থাৎ আমি বলতে চাইলাম এই প্রসেসে এই কাজটা হতে যতটুকু সময় লাগবে তার থেকে দ্রুততার সাথে আমি এই প্রসেসে জেনে ফেলতে পারি, তাই তো? কারণ আমি তো এই ক্যালকুলেশনটা আগের বারই করে দিয়ে আসছি, তাই না? সেম ভাবে সিমিলার কাইন্ড অফ কাজ হয় এই হেডার ফাইলের কেস। এই যে হেডার ফাইল আছে, এই হেডার ফাইলের ভিতর বেশ কিছু ফাংশন আগে থেকেই ডিটারমাইন করা থাকে, যেমন হচ্ছে প্রিন্ট এফ, স্ক্যান এফ, আরো অনেক কিছু আছে, ঠিক আছে। যেমন হচ্ছে তোমাদেরকে আরেকটা এক্সাম্পল যদি আমি দিতে চাই। হুম, দাও। ধরো আমি বের করব 5-এর উপর 3, 5 কিউব, ঠিক আছে। এখন এই 5 কিউবের ভ্যালু আমি কিভাবে জানতে পারি, 5 × 5 × 5, তাই তো?
5 টু দি পাওয়ার 5 কিভাবে জানতে পারি? 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 5। এখন কথা হচ্ছে যে আমি তো এগুলো চাইলে কোনো না কোনো ভাবে সি প্রোগ্রাম দিয়ে বের করতেই পারি, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে এতে আমার কতটুকু লাভ হবে? আমি প্রোগ্রাম লিখতেছি একটা ক্যালকুলেশন করার জন্য, কিন্তু ক্যালকুলেশনের স্পিডটাও কিন্তু একটা ম্যাটার করে। বা ক্যালকুলেশনের আমি যে কোডটা লিখবো ক্যালকুলেট করার জন্য, এই কোডটা কতটুকু রিডেবল বা কতটুকু ছোট বা ইজিলি আমি লিখতে পারি, সেগুলোর জন্যই আমাদের এই হেডার ফাইলগুলো ইনক্লুড করা হয়। যেমন হচ্ছে আমি এই যে এটা লিখলাম, এটাকে আমি চাইলে পাও 5,5 এরকম ভাবেও সি প্রোগ্রামে লিখা যায়। এখানে আমি একটা পাও ফাংশন ইউজ করছি। ফাংশন কি জিনিস আমি একটু পরেই বলবো, আপাতত জাস্ট দেখে নাও যে আমি একটা ফাংশন ইউজ করলাম, সেখান থেকে আমি ইজিলি জানতে পারলাম 5-এর উপর 5 যদি আমি পাওয়ার হিসেবে দেই তাহলে কি আসবে। সেম ভাবে আমি এটাও জানতে পারি 5-এর উপর 3 পাওয়ার হিসেবে দিলে কত আসবে। এগুলো আমরা এইসব ফাংশনগুলো ইউজ করার মাধ্যমে ইজিলি জানতে পারি। এখন কথা হচ্ছে যে এই ফাংশনগুলো কোথা থেকে আসবে? আমি যদি এগুলোকে ডিফাইনই না করে দিই, বুঝে গিয়েছে? এখন ডিফাইন আমি কিভাবে করবো? এই ডিফাইন করার কাজটাই হচ্ছে হেডার ফাইলের কাজ। এই হেডার ফাইলগুলোতে এই ডিফাইন করা ফাংশনগুলো কোড অটোমেটিক জেনারেটেড থাকে। তো যার কারণে আমি জাস্ট শুধু এই হেডার ফাইলগুলো ইনক্লুড করে নিলে আমার কাজটা ইজিলি হয়ে যায়। এরকম বেশ কিছু হেডার ফাইল সি প্রোগ্রামে রয়েছে। কিছু আমি যদি বলতে চাই, যেমন হচ্ছে অলরেডি একটা দেখাইছি কি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বা stdio ডট এইচ, এরপর আছে ম্যাথ ডট এইচ, এরপর আছে স্ট্রিং ডট এইচ, এরপর আছে লিমিটস ডট এইচ, এরকম অনেকগুলোই আছে। এই যে আমি একটু আগে পাওয়ার ফাংশনটা দেখাইছি বা পাও, এগুলো বেসিক্যালি হচ্ছে ম্যাথ ডট এইচ। এই হেডার ফাইলটা ইউজ করলেই আমি এই ফাংশনটার অ্যাক্সেস পাবো। আদারওয়াইজ আমি যদি কেবলমাত্র স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট এইচ বা stdio ডট এইচ এটা ইউজ করে এই ফাংশনটা ডিফাইন করতে যাই, আমার আইডি কিন্তু সেটাকে রং বলবে বা কোড রান হবে না বা কোডে ভুল আছে এরকমই বলবে। আমি দেখাবো, সমস্যা। বুঝে গিয়েছে এতটুকু? একটু রেসপন্স করতে হবে। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোডের প্রথম লাইনটা বুঝে গেলাম। এরপর আমরা লিখছিলাম ইন্ট, এরপর কি লিখছিলাম মেইন, তারপর হচ্ছে সামথিং কিছু, লাস্টে ছিল আমাদের রিটার্ন 0। আচ্ছা, এখানে আমি একটু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মেইনের কথাটা। আমাদের সি প্রোগ্রামে বেশ কিছু ফাংশন কখনো কখনো লিখতে হয় প্রয়োজন ওয়াইজ, কিন্তু সি প্রোগ্রামের একটা বেসিক ফাংশন আছে, সেটাই হচ্ছে মেইন ফাংশন। ফাংশনটার নামই হচ্ছে মেইন ফাংশন। এই ফাংশনটা ছাড়া সি প্রোগ্রাম কখনোই রান করা পসিবল না। অর্থাৎ আমি বলতে চাইলাম এই সি প্রোগ্রামের মেইন ফাংশনের ভিতর আমি যা কিছু লিখব সে সবকিছুই কেবলমাত্র এক্সিকিউট হবে। বাইরে আমি যা লিখব তা যদি আমি মেইন ফাংশনের সাথে রিলেটেবল না হয় সেগুলো কখনোই এক্সিকিউট হবে না। বুঝে গেছে? ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, এখন এই ফাংশন লেখার কিছু সিনট্যাক্স আছে। ফাংশন লেখার সিনট্যাক্সটা হচ্ছে, আমি যদি একটু লিখি, শুরুতে লিখতে হয় ফাংশনস, ফাংশনের রিটার্ন টাইপ, দেন লিখতে হয় ফাংশন নেম, দেন হচ্ছে একটা ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট বলতে পারো, দেন একটা কার্লি ব্রেস শুরু করতে হয়, এবং লাস্টে হচ্ছে রিটার্ন সামথিং কিছু একটা লিখতে হবে। ঠিক আছে? এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমি কিছু লিখছি, এখানে কিছু জিনিসপত্র হয়তো লিখা হতে পারে বা লিখা লাগতেও পারে, এই কেসে লিখা লাগে নাই।
এগুলোকে বলা হয় প্যারামিটার। আপাতত জাস্ট জেনে নাও, আপাতত প্রথম ক্লাস আজকে, এত কিছু মানে ইন ডিটেলস জানতে হবে না। জেনে নাও যে প্যারামিটার নামক কিছু একটা এখানে বসাইতে হবে। এখন এখানে যে ফাংশনের রিটার্ন টাইপটা আছে, ফাংশনের রিটার্ন টাইপ কিরকম কি হতে পারে সেটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে। ফাংশন কি কি রিটার্ন করতে পারে? একটা ইন্টিজার চাইলে রিটার্ন করতে পারে, একটা ক্যারেক্টার চাইলে রিটার্ন করতে পারে, একটা ফ্লোট ভ্যালু চাইলে রিটার্ন করতে পারে, একটা ডাবল ভ্যালু চাইলে রিটার্ন করতে পারে, অথবা কোনো কিছুই রিটার্ন নাও করতে পারে। সেটাকে বলা হয় ভয়েড, মানে খালি। বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। ঠিক আছে। অর্থাৎ আমি যদি আমার কোডটা দেখি, কোডের ফার্স্ট লাইন কি ছিল? হ্যাশ ইনক্লুড stdio ডট h, অর্থাৎ আমি কোনো একটা হেডার ফাইলকে আমি অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমি কোনো একটা ফাংশন লিখতে চাচ্ছি এবং সে ফাংশনটা হচ্ছে মেইন ফাংশন। সেই মেইন ফাংশনের রিটার্ন টাইপ আছে। রিটার্ন টাইপটা কি? একটা ইন্টিজার। ঠিক আছে। সে এতটুকু আশা করি এতক্ষণে বুঝে যাওয়ার কথা। ঠিক আছে। এরপর হচ্ছে আমি আহ হ্যাঁ, এখন কথা হচ্ছে যে এখানে তাহলে রিটার্ন জিরো কেন লিখি? এখানে আমি যদি ভালো মতো দেখি, ফাংশন রিটার্ন টাইপ সিনট্যাক্স ওয়াইজ এক্ষেত্রে কি বোঝানো হচ্ছে? অবশ্যই একটা ইন্টিজার, তাই তো? এবং এই ইন্টিজারটা হতে পারে 1 অথবা 0। এই কেসের জন্য 1 দিয়ে বোঝানো হয় আমার প্রোগ্রামটা রান হবে, আর 0 দিয়ে বোঝানো হয় আমার প্রোগ্রামটা ক্লোজ হবে। আমি যখনই এক্ষেত্রে রিটার্ন 0 দিয়ে সেমিকোলন ইউজ করলাম, তখনই এটা আমাকে বোঝাচ্ছে বা ওই প্রোগ্রামটা কম্পাইলারকে বোঝাচ্ছে যে এবার প্রোগ্রামটাকে ক্লোজ করে দাও। এবং সেটা বোঝানোর জন্যই এক্ষেত্রে রিটার্ন 0 দেওয়া হয়েছে। বুঝা গেছে? না হলে এখানে রিটার্ন 0 দেওয়ার কিন্তু কোনো দরকার ছিল না। যেহেতু এক্ষেত্রে রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, সে সে অনুযায়ী এখানে রিটার্ন টাইপ 0 অবশ্যই লিখতে হবে। তাই তো? বুঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? রেসপন্স করো। আচ্ছা, আশা করি সবার কাছে ক্লিয়ার। এখন আম, হুম, আমি একটু এখন আমরা একটু যদি কোডের এডিটরে দেখি, এতক্ষণ আমরা কি বললাম? হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ আমি একটা হেডার ফাইল ইনক্লুড করতে চাইলাম যেখানের মধ্যে কিছু প্রিডিফাইন্ড ফাংশন রয়েছে। এরপর আমি একটা মেইন ফাংশন লিখবো, যে মেইন ফাংশনটার নাম হচ্ছে মেইন, এবং সেটার রিটার্ন টাইপ হচ্ছে একটা ইন্টিজার, এবং সেটা রিটার্ন করবে 0, এবং 0 দিয়ে সেটা বোঝাচ্ছে প্রোগ্রামটা ক্লোজ হবে। এখন আমি যদি কিছু একটা প্রিন্ট করতে চাই বা কনসোলে কোনো একটা জিনিস দেখাইতে চাই, সেক্ষেত্রে আমার একটা ফাংশন লিখতে হয়, সেটা হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ ফাংশনটার নামই হচ্ছে প্রিন্টএফ। দেখো, আমাদের ভাষার সাথে কিন্তু খুবই ক্লোজ। আমি প্রিন্ট করতে চাচ্ছি প্রিন্ট ফাংশন এফ। এখন আমি কি প্রিন্ট করব সেটা তো আমাকে বোঝাতে হবে, তাই তো? আচ্ছা, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমরা এখানে সি প্রোগ্রামিং এ সেমিকোলনকে বলা হয় টার্মিনেটর। আমি কোনো একটা স্টেটমেন্ট লিখবো, সেটা শেষ হয়েছে বোঝানোর জন্যই আমি সেমিকোলনটাকে ইউজ করব। অর্থাৎ আমি যখনই কোনো একটা স্টেটমেন্ট লেখা শেষ করব তখনই আমাকে অবশ্যই সেমিকোলন ইউজ করতে হবে। বুঝা গেছে? সেমিকোলনকে বলা হয় টার্মিনেটর। আচ্ছা, এখন আমি তাহলে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করব, এবং প্রিন্টএফ ফাংশনের ভিতর আমাকে অবশ্যই একটা ফার্স্ট ব্রেকেট শুরুতে দিতে হবে, লাস্টে দিতে হবে একটা সেমিকোলন। এখন আমি ভেতরে কিছু একটা লিখতে চাই। ভেতরে ধরো আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে। এটা আমি যদি একটু রান করি, দেখো এখানে সুন্দর মতো হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, তাই না? অর্থাৎ আমি প্রোগ্রামটিকে বললাম যে তুমি প্রিন্ট করো, এই প্রিন্ট ফাংশন ইউজ করে বললাম তুমি প্রিন্ট করো। কি প্রিন্ট করবা? প্রিন্ট করবা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। এখন একটা
একটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে উম, আমাদের সামনে গেলে একটা ওয়ার্ড নিয়ে পরিচয় করতে হবে, সেটা হচ্ছে স্ট্রিং, আর একটা হচ্ছে ক্যারেক্টার। ঠিক আছে, ক্যারেক্টার হচ্ছে সি প্রোগ্রামের একটা ডাটা টাইপ। এখন কথা হচ্ছে যে ক্যারেক্টারের আর স্ট্রিং এর মধ্যে ডিফারেন্স কি। ফর এক্সাম্পল আমি বললাম এইচএসসি, এইচএসসি আইসিটি, এই পুরোটাকে যখন আমি বলতেছি একসাথে, তখন হচ্ছে সেটা একটা স্ট্রিং। এবং সেখান থেকে আমি যদি ইন পার্টিকুলার এইচ কে বা সি কে অথবা আই কে আলাদা করে লিখতে চাই, তখন সেটা হবে একটা ক্যারেক্টার। বোঝা গেছে স্ট্রিং এবং ক্যারেক্টারের মধ্যে কি তফাৎ? এখান থেকে আমি আরেকটা সুন্দর কথা বলতে পারি যে অনেকগুলো ক্যারেক্টার প্লাস ক্যারেক্টার প্লাস ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মার্জ হয়েই তো আমার স্ট্রিং গঠন করে, তাই না? এই জিনিসটা আমার পরে দিয়ে লাগবে। ঠিক আছে, এখন কোনটা স্ট্রিং আর কোনটা ক্যারেক্টার সেটা ডিফাইন করার জন্য সি প্রোগ্রামে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমি এ লিখলাম, একে আমি যদি সিঙ্গেল ব্রেকেট এরকম করে লিখি, তাহলে সেটা বোঝায় এ একটা ক্যারেক্টার। এখন একে যদি আমি এরকম করে লিখি, তাহলে এ বোঝায় একটা নিজে একটা স্ট্রিং। বোঝা গেছে স্ট্রিং এবং ক্যারেক্টার লিখার মধ্যে কি তফাৎ আছে? একটু রেসপন্স করো। সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এখন তাহলে আমি যে প্রোগ্রামটা লিখছিলাম, ওইখানে আমি কি লিখছিলাম? সেখানে আমি লিখছিলাম প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, অর্থাৎ আমি প্রিন্ট ফাংশনটাকে বলতেছি তুমি একটা স্ট্রিং প্রিন্ট করো। দেখো আমি কিন্তু এখানে স্ট্রিং এর ফরম্যাটে জিনিসটাকে লিখছি। তুমি একটা স্ট্রিং প্রিন্ট করো যেখানের মধ্যে স্ট্রিংটা হচ্ছে কি, এক্স্যাক্টলি হ্যালো ওয়ার্ল্ড। বুঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? রেসপন্স করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন আমি আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে আমরা এই যে কোডগুলো লিখছি, এই কোডগুলো তো আমি এতক্ষণ আইডি দিয়ে লিখে দেখাইছি। এগুলো যদি আমি ম্যানুয়ালি রান করতে চাই কম্পিউটারের সাহায্যে, মানে আমি আইডি ইউজ করব না, তখন আমি আসলে কিভাবে রান করতে পারি? আচ্ছা, এটা আমি দেখাচ্ছি। তার আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। আমি একটু নোটপ্যাডটা ওপেন করলাম। ধরো এই কোডটা, ঠিক আছে, এই কোডটা আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এই কোডটাকে আমি সেভ করব। সেভ কিভাবে করব? আমি এখানে ফাইলে গেলাম, সেভ অ্যাস। ঠিক আছে, আমি আপাতত ডেস্কটপেই সেভ করতেছি। ডেস্কটপে আমি সেভ টাইপ দিলাম অল ফাইলস, এরপর নাম দিলাম ধরো 1.c। ঠিক আছে, সেভ দিলাম। দেখো, যে মাত্র সেভ দিলাম আমার এখানে একটা ফাইল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে 1.c নামে, দেখা যাচ্ছে আশা করি আমার ডেস্কটপে। ঠিক আছে, এখন কথা হচ্ছে যে আমি এটাকে রান করব কিভাবে। রান করার জন্য হচ্ছে আমাকে একটু দিস পিসি মাই পিসিতে যেতে হবে। ডেস্কটপে গেলাম, এরপর এখান থেকে আমি ওপেন ইন টার্মিনাল নামে একটা অপশন আছে, এটা আমি একটু টার্মিনাল থেকে ওপেন করি। ঠিক আছে, সাথে সাথে আমার টার্মিনালে কিছু একটা চলে আসছে। আমি ক্লাসের শুরুতে কম্পাইলার নিয়ে যখন কথা বলতেছিলাম, তখন বলছিলাম যে আমরা এই কেসে সি প্রোগ্রাম লেখার কেসে আমরা জিসিসি কম্পাইলার ইউজ করে থাকি। আমি সেই নামটাই লিখবো, জিসিসি। এখন
আমি কোন জিসিসি ফাইলটাকে কম্পাইল করতে চাচ্ছি। অবশ্যই 1.c নামেই একটা ফাইল, এবং 1.c আমি লিখলাম। ঠিক আছে, আচ্ছা, লিখে ফেল। এখন এটা লেখার সাথে সাথে ফাইলটা কম্পাইল হয়ে গেছে, মানে ফাইলটা চেক করে ফেলছে কম্পাইলার যে ফাইলের মধ্যে কোনো সিনট্যাক্স এরর আছে বা কোনো কিছু ঝামেলা টামেলা আছে কিনা, তাই তো? এতটুকু চেক করা শেষ, এবং সে আমাকে কোনো এরর যেহেতু দেয় নাই, তার মানে বুঝতে পারলাম যে আমার কোডে কোনো ঝামেলা নেই, আমার কোড সাকসেসফুলি রান হবে। এখন কথা হচ্ছে যে রান হওয়ার জন্য আমাকে সেটা তো এক্সিকিউট করতে হবে, এবং এক্সিকিউট করার সিস্টেমটা হচ্ছে এই ক্ষেত্রে লিখতে হবে .exe, এরকম করে লিখতে হয়। এক্ষেত্রে হচ্ছে যে ম্যাক অপারেটিং সিস্টেমে এখানে ইএক্সির জায়গায় ওইউটি লিখতে হয়, কিন্তু এটা যেহেতু উইন্ডোজ অপারেটিং সিস্টেম, যার কারণে এখানে ইএক্সি লিখতে হয়, মানে এক্সিকিউটেবল ফাইল। এটা যখনই আমি এন্টার দিব, একটু টাইম নিছে, এবং লাস্টে প্রিন্ট করলো কি, হ্যালো ওয়ার্ল্ড। বোঝা গেছে কিভাবে আইডিই ছাড়া আমি এই কোডগুলো চাইলে কোড এডিটর দিয়ে রান করতে পারি। বুঝা গেছে? ক্লিয়ার? একটু রেসপন্স করো। তোমাদের কাজ হবে আহ, যে কোনো একটা আইডি নামানো। যদি যাদের কম্পিউটার আছে তারা চাইলে নামাতে পারো, অথবা যাদের কম্পিউটার নেই তারা অনলাইন জিডিবি নামে একটা অনলাইনে কম্পাইলার পাওয়া যায়, ওইখানে গিয়ে কোডগুলো রান করে দেখা বা টেস্ট করে দেখা। বা সিস্টেম তো আছে, সিস্টেমে হচ্ছে যে আমি বলবো যেগুলো আমাদের এসো নিজে করি আছে বা ইএনকে, ওইগুলো খুবই সেন্সিটিভ ওয়েতে দেখা করা। কারণ হচ্ছে ওইখানে তুমি একবার যদি ভুল কোড সাবমিট করো, তাহলে কিন্তু ইভালুয়েশনে ইম্প্যাক্ট একটা পড়বে। সো দ্যাট কোনো কোড 100% কনফার্ম না হয়ে ওইখানে সাবমিট করা যাবে না। একজন জিজ্ঞাসা করলো ডেভ সি প্লাস প্লাস ইউজ করলে হবে। ডেভ সি প্লাস প্লাস মিনস, সি প্লাস প্লাস তো বলছিলাম, কিন্তু ডেভ সি প্লাস প্লাস এটা কি কোনো ওয়েবসাইট বা কম্পাইলার? যদি সি প্রোগ্রাম করতে পারে তাহলে ইউজ করা অবশ্যই যাবে, কেন যাবে? আচ্ছা, কম্পাইলার হলে করা যাবে, কিন্তু মোস্ট ফ্যামিলিয়ার হচ্ছে সি প্রোগ্রামের জন্য মিনজিডাব্লিউ কম্পাইলার, বা যেটা জিসিসি কম্পাইলার আছে। মিনজিডাব্লিউর ওয়েবসাইটে এগুলো, ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে, ওইটা দেখে তোমরা নিজেদের কম্পিউটারে ইনস্টল করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটাই দেখালাম যে কিভাবে প্রোগ্রামটা রান হয়। ঠিক আছে, বোঝা গেছে? এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখাতে যাচ্ছি, সেটা হচ্ছে এখন এই যে প্রোগ্রামগুলো আমরা লিখলাম, এই প্রোগ্রামগুলো তো 1-2 লাইনের প্রোগ্রাম লিখছি, সো দ্যাট আমাদের তেমন কোনো ঝামেলা হয়নি। কিন্তু ইন্ডাস্ট্রি লেভেলে বা বড় বড় ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে হাজার হাজার লাইনের কোড লিখে, এখন ওই যে কোডগুলো লিখে যায়, ওইগুলো কোড তো আর একজন ম্যানেজ করে না। ওইগুলো কোডগুলো দেখা যায় যে একটা ইন্ডাস্ট্রিতে 700 থেকে 800 কাজ করা লোক আছে। এখন ওরা দেখা গেছে যে একজন লিখে যায়, একজন চাকরি ছেড়ে চলে গেলে আরেকজন এসে লিখে। এখন আরেকজন যে চলে গেছে, ও কি লিখে গেছে ওইটা তো আমাকে আরেকজন যে আসবে তাকে বুঝাতে হবে, তাই না? সেখান থেকে আসছে কমেন্ট করার সিস্টেম। সি প্রোগ্রামে 2 টাইপের কমেন্ট লেখা আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা হচ্ছে ডাবল লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্ট ধরো হচ্ছে যে আমি এখানে লিখতে চাইলাম, আমি এখানে কি কাজ করলাম, প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড। আমি এখানে ব্যাকস্ল্যাশ 2টা দিলাম, তারপর লিখলাম যে আমি এখানে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করেছি। ঠিক আছে, অর্থাৎ আমি এর মাধ্যমে বোঝাতে চাইলাম যে আমার উদ্দেশ্যটা কি ছিল। ঠিক আছে, আমার উদ্দেশ্যটা কি, যে হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করা। এখন কথা হচ্ছে যে আমি যদি এটাকে রান করি, রান হবে কিনা? অবশ্যই রান হবে, কারণ এই যে কমেন্টটা আমি করলাম, এই কমেন্টটা কেবলমাত্র ডেভেলপার বা যে কোডটা পড়তেছে আইডিই থেকে সেই কেবলমাত্র দেখবে, কম্পাইলার এগুলোকে ইগনোর করবে। কম্পাইলার কখনোই এগুলো দেখবে না যে এখানের ভিতর কি লেখা আছে না লেখা আছে, এগুলো সিনট্যাক্স ঠিক আছে নাকি ঠিক নাই। ও জাস্ট কাজ হচ্ছে এখানে যদি স্টার্টিং এ ডাবল কোটে ডাবল ব্যাকস্ল্যাশ দেখে, ও সেটাকে ইগনোর করে চলে যাবে, সেটা বুঝে নিবে যে সেটা একটা কমেন্ট।
বুঝা গেছে? সিঙ্গেল লাইন কমেন্ট, এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট। এখন যদি আমি ডাবল লাইন কমেন্ট করতে চাই, তাহলে হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ, তারপর একটা স্টার, এখানে অটোমেটিক চলে আসছে, তারপর একটা স্টার, তারপর একটা ব্যাকস্ল্যাশ। ঠিক আছে? এর মাঝে আমি যাই লিখি না কেন, সেগুলো হবে গিয়ে ডাবল লাইন কমেন্ট। বুঝা গেছে ডাবল লাইন কমেন্ট কিভাবে করতে হয়? ক্লিয়ার? একটু রেসপন্স করো। ডাবল লাইন কমেন্ট বা মাল্টি লাইন কমেন্টও বলা হয়। ক্লিয়ার সবার কাছে? আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমরা আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে সিস্টেমের থ্রুতে। এখন তোমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আরো একটু, আচ্ছা স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। তোমাদের কাজ হবে এখানে, এই যে হ্যালো ওয়ার্ল্ড আছে 5.7.2, এখান থেকে এইচএসসি আইসিটি চ্যাপ্টার্স প্রোগ্রামিং ভাষা, দেন হচ্ছে তোমরা এখানে 5.2 তে যাবা। যাওয়ার পর এখানে এসো নিজে করি আছে। ঠিক আছে? আচ্ছা, এসো নিজে করির মধ্যে একটু কাজটা আমরা দেখি। নিচের কোড বক্সে একটি প্রোগ্রাম লিখো যা স্ক্রিনে আই লাভ বাংলাদেশ কথাটি প্রিন্ট করবে। ঠিক আছে? একটু আগে আমরা দেখলাম যে প্রিন্টএফ ফাংশনটা ইউজ করে আমি যে কোনো কিছু চাইলেই প্রিন্ট করতে পারি। যেমন এখানে আমি আরেকবার যদি দেখাই, হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে? এখানে যদি আমি আই লাভ বাংলাদেশ লিখি, ঠিক আছে, আই লাভ বাংলাদেশ, ঠিক আছে, এটা লিখলাম, দেন হচ্ছে সেভ করলাম, দেন রান করলাম। ঠিক আছে? কনসোলে সুন্দর মতো এটা আই লাভ বাংলাদেশ প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে? তোমাদের কাজ যেটা হবে এখন, ইমিডিয়েটলি আমি যখন ক্লাসে আছি তখন হচ্ছে এখানে এসো নিজে করি থেকে এই কাজটা করা। অর্থাৎ এখানে যাবা, দেন হচ্ছে কোডটা লিখবা প্রিন্ট স্টেটমেন্টটা ইউজ করে, দেন হচ্ছে এটা সাবমিট করবে। বুঝা গেছে? ক্লিয়ার সবার কাছে? এখন একটু সাবমিট করো তোমরা। কারো কি কোনো সাবমিশনের ক্ষেত্রে কোনো প্রবলেম ফেস করলে আমাকে জানাতে পারো। আচ্ছা, একজন বললো যে খুঁজে পাচ্ছেন। আচ্ছা আমি বলি তোমাদেরকে। শুরুতে হচ্ছে আচ্ছা দাঁড়াও একটু। আচ্ছা,
স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করি। এটা হচ্ছে আমি ফ্রন্ট পেজে গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমার মাউসের কার্সারটা একটু ফলো করব, এইচএসসি আইসিটি সিলেক্ট করলাম, দেন আমি প্রোগ্রামিং ভাষা সিলেক্ট করব। ঠিক আছে, দেন হচ্ছে আমাদের লেফট সাইডে অনেকগুলো ইয়া দেওয়া আছে। ঠিক আছে, এখান থেকে এই যে সি ভাষার কম্পাইলারের নিচে হ্যালো ওয়ার্ল্ড নামে একটা ট্যাব আছে, সেখানে আমি যখন ক্লিক করলাম এই ইয়াটা চলে আসছে, এই পেজটা চলে আসছে। এই পেজে যখন আমি নিচে যাব, সেখানে এসো নিজে করি না এক নামে একটা ক্লিকেবল বাটন আছে, ওইটাতে ক্লিক করলে হচ্ছে এই পেজে চলে আসবে। এখন আশা করি খুঁজে পাওয়া যাবে। আচ্ছা, খুঁজে পেয়েছো বললে এখন তাহলে সাবমিট করে দাও। পারফেক্ট পারফেক্টলি কোডটা লিখতে হবে, কারণ হচ্ছে এগুলো কিন্তু ইভালুয়েশন হবে। সো ওইটা মাথায় রেখে কোডটা লিখতে হবে। কোনো প্রবলেম হলে আমাকে জানাবে এখন। সাবমিট করেছে অর্ণব, লিজা একটু সাবমিট করে দাও। লিজা যে কোডটা সাবমিট করেছো ওইটাতে কিছু ভুল আছে দেখলাম, মানে আই লাভ বাংলাদেশ ওইখানে দেশের এইচ উঠে নাই, লাস্টে সেমিকোলন আসে নাই। হুম। আচ্ছা, আব্দুল্লাহ ভাই মিটিং এ কি আছেন? আচ্ছা, আরেকটা কথা যেটা বলতে যাচ্ছি, এখানে যে এসো নিজে করিগুলো আছে, এগুলো খুবই কেয়ারফুলি করার ট্রাই করবে এবং সাবমিশনের ক্ষেত্রে খুবই সেন্সিটিভ থাকবে। কারণ হচ্ছে এগুলোতে ভুল সাবমিশন হলে তোমাদের ইভালুয়েশনেই ক্ষতিটা হবে। সো দ্যাট ওইখানে সবসময় টেস্টিং করে যেখানে টেখানে যে সব কম্পাইলার ইউজ করেও তোমরা টেস্ট করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু ওইখানের কোড যেটা সাবমিট হবে সেটা যাতে পারফেক্ট হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। সেটা মোবাইল থেকেই হোক, মোবাইলের কেসে হ্যাঁ তো দেখালোই যে কিছুটা ঝামেলা তো হয় ওইখানে।
সো আমার রেকমেন্ডেশন থাকবে পিসি থেকে সাবমিট করা। কিন্তু মোবাইল থেকে সাবমিশন করলে হচ্ছে যে ওই লাস্টের যে ক্যারেক্টার গুলো আছে সেখানে কিছু স্পেস বা এন্টারটেটার মেরে তারপর হচ্ছে সাবমিশন করো, যাতে কোনো কোডের পারফেক্ট লাইন যেগুলো আছে ওইগুলো যাতে কখনোই মিস না যায়। বুঝে গেছে? আশা করি নেক্সট দিন থেকে তোমরা বেশ কেয়ারফুল থাকবে। নেক্সট দিন মানে কালকে আবার এই টাইমে ক্লাস হবে আশা করি। আচ্ছা আব্দুল্লাহ ভাই, ক্লাস কি বলো শেষ আশিক। করে দেবো এখন? হ্যাঁ হ্যাঁ, জি বা- জি, ক্লাস শেষ করে দাও। ক্লাসের রেকর্ডটা আপলোড করে দিও, আপলোড করে ওদের আচ্ছা 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 রিসোর্সের আচ্ছা থেকে যেন ওরা ভিউ করতে পারে। আচ্ছা ভাই, ঠিক আছে তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা আশা করি নেক্সট দিন আরো কিছু স্টুডেন্ট জয়েন করবে। আহ, কালকে থেকে তাহলে আবার ক্লাস শুরু হবে। এটা জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস ছিল প্রোগ্রামিং, মানে অত একটা ডিপে যাই নাই আজকে, তেমন কিছুই পড়ানো হয়নি। কিন্তু নেক্সট দিন থেকে আসলে মেইন টপিক গুলোতে আমরা টাচ করবো। ঠিক আছে, ঠিক আছে, তো আমি মিটিং ক্লোজ করতেছি।